সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এনডিসিএম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ গোলাম জাকারিয়া, প্রভাষক গণিত বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্যালকুলাস। তো ক্যালকুলাস হলো গণিতের সবচেয়ে নতুন বিষয়গুলোর মধ্যে একটি। তো যে কোনো নতুন বিষয় পড়ার সময় আমাদের মাথায় একটা চিন্তা আসা উচিত যে কেন আমরা ওই জিনিসটা পড়বো। তাহলে প্রথমেই আমরা জানি যে ক্যালকুলাস আমরা কেন পড়বো। আমরা আসলে ক্যালকুলাসের যুগে বসবাস করতেছি। আমাদের চারপাশে এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা অন্য অনেক কিছুর মাধ্যমে বিশ্লেষণ করতে না পারলেও সেটা আমরা ক্যালকুলাসের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। আবার গণিতের যে সকল সমস্যা আমরা গণিতের অন্যান্য শাখা যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির মাধ্যমে ব্যাখ্যা করতে না পারি, সেই বিষয়গুলো আমরা খুব সহজেই ক্যালকুলাসের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তো আমরা এরকম কিছু বিষয় নিয়ে আজকে প্রথমেই আলোচনা করব। যেমন দেখো, আমি যদি বলি একটা পুকুর, একটা আয়তাকার পুকুর, যে পুকুরের কর্ণ বরাবর, যে পুকুরের নিচ দিয়ে কর্ণ বরাবর একটা টেলিফোনের লাইন চলে গেছে, ঠিক আছে? তাহলে এই আয়তাকার পুকুরের দৈর্ঘ্য যদি আমি ধরি 80 সেন্টিমিটার এবং প্রস্থ যদি ধরি আমি 60 সেন্টিমিটার, তাহলে আমি যদি বলি যে এই তারের দৈর্ঘ্যটা কত, এই তারের দৈর্ঘ্য কত, তারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হোয়াট? তো তোমরা বলতে পারতেছো স্যার এটা তো খুব সহজ, এটা তো আমরা নর্মাল জ্যামিতিতেই ব্যাখ্যা করতে পারি। আসলেই তাই। আবার আমি একটু ডাকটা বলতেছি যে একটা আয়তাকার পুকুর, এই আয়তাকার পুকুরের কর্ণ বরাবর, পুকুরের নিচ দিয়ে কর্ণ বরাবর একটা টেলিফোনের তার চলে গেছে। ওই পুকুরের দৈর্ঘ্য যদি হয় 80 সেন্টিমিটার এবং প্রস্থ যদি হয় 60 সেন্টিমিটার, তাহলে তারের দৈর্ঘ্যটা কত? তাহলে এটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে সরাসরি আমরা এভাবে বের করতে পারি। তারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত? √80 স্কয়ার প্লাস 60 স্কয়ার, যা আসবে তাই হলো আমাদের আনসার। এখন এই প্রবলেমটাকে যদি আমি একটু পাল্টিয়ে দেই কিভাবে দেখো, মনে করো এটা একটা বৈদ্যুতিক তারের খুঁটি, এটা আরেকটা বৈদ্যুতিক তারের খুঁটি। এই দুইটা খুঁটির মাঝখানে একটা তার ঝোলানো আছে। তো তারটা নিজের ভারে একটু এরকম বেঁকে আছে, একটু এরকম বেঁকে আছে। এখন যদি আমি বলি যে এই তারের দৈর্ঘ্যটা কত, তাহলে এটা কি আমাদের নর্মাল জ্যামিতিতে বের করা সম্ভব? বা নর্মাল কোনো আমাদের যে বীজগণিত, পাটিগণিত আছে ওগুলো দিয়ে বের করা সম্ভব না। তখন হয়তোবা আমরা একটু অনুমান করতে পারবো এটার দৈর্ঘ্য কত হবে, কিন্তু এক্সাক্ট মানটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমার এখানে লাগবে ক্যালকুলাস। তাহলে ক্যালকুলাসের মাধ্যমে আমরা এই যে একটা এই ঘটনার প্রায় অনুরূপ ঘটনা, কিন্তু এটা আমার সরাসরি ছিল সোজা, কিন্তু এটা একটা বেঁকে গেছে। তো বেঁকে যাওয়ার কারণে আমরা কিন্তু এইটা সরাসরি আমরা জ্যামিতির নিয়মে বের করতে পারতেছি না। তাহলে এই ধরনের অল্প পরিবর্তনের ফলে আমাদের যে জ্যামিতিক চিত্রগুলো পাবো বা যে বর্তমান পরিস্থিতি আমরা যে ঘটনাগুলো পাবো ওইগুলো বের করতে কিন্তু আমাদের লাগবে ক্যালকুলাস। আমরা আরেকটা বিষয় একটু দেখি। দেখো, আমরা বিভিন্ন নিয়মিত জ্যামিতিক চিত্র মানে কি, দেখো আমরা ছোটবেলা থেকে ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখেছি, বৃত্তের ক্ষেত্রফল বের করা শিখেছি, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা শিখেছি, বিভিন্ন রকম চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা বের করা শিখেছি। এইগুলাকে বলা হয় নিয়মিত জ্যামিতিক চিত্র, যে জ্যামিতিক চিত্রগুলোর সাথে আমরা আসলে সরাসরি পরিচিত। তাহলে এই ক্ষেত্রফলগুলো আমরা বিভিন্ন জ্যামিতির বিভিন্ন সূত্র দিয়ে আমরা বের করা শিখেছি। কিন্তু যদি আমাদেরকে অনিয়মিত জ্যামিতিক চিত্র দিয়ে দেয়, অনিয়মিত জ্যামিতিক চিত্র কি? মনে করো আমাকে একটা চিত্র দেওয়া হলো এরকম, যে সাপোজ এটা একটা প্যারাবোলা, এটা আরেকটা প্যারাবোলা। তোমাকে যদি বলে এই এতটুকু জায়গার ক্ষেত্রফল কত, তখন এটা কিন্তু তুমি নর্মাল জ্যামিতি দিয়ে বা কোনো সূত্র দিয়ে বের করতে পারবে না। তোমাকে যদি বলা হয় যে এরকম একটা এলোমেলো চিত্র দিয়ে যদি বলা হয় এইটার তুমি ক্ষেত্রফল বের করো, তাহলে এটাও কিন্তু আমরা নর্মাল কোনো জ্যামিতি দিয়ে আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারবো না। তখন এইখানে এই ক্ষেত্রফলগুলো বের করতে গেলে আমাদের লাগবে কি? ক্যালকুলাস। তাহলে যে কোনো অনিয়মিত জ্যামিতিক চিত্রের যদি এরিয়া বের করতে চাই সেখানে আমাদের লাগবে ক্যালকুলাস। আরেকটা মজার বিষয় হলো, তোমরা সবাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা জানো। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল হলো πr², এটা আমরা সবাই জানি। কিন্তু কখনো কি কেউ জানতে চেয়েছো যে এই ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে আসলো? এই প্রমাণটা যদি তুমি করতে চাও এখানে তোমার লাগবে কি? ক্যালকুলাস। তোমরা যদি সমুদ্রের
কোনো একটি জাহাজের অবস্থান জানতে চাও, ওই অবস্থান তুমি জানতে পারবে ক্যালকুলাসের মাধ্যমে। আরেকটা ঘটনা, আমাদের সবারই বাসায় প্রায় সময় আমরা দেখি যে আমাদের বারান্দায় আমরা বিভিন্ন ফুলের টবে ফুলের গাছ লাগাই। তো আমরা তো ওই গাছটা প্রতিনিয়ত দেখি। তো আমরা যখন এই গাছটা দেখবো তখন আমাদের চোখে কিন্তু প্রতিদিন গাছটাকে প্রায় একই রকম মনে হবে, কিন্তু ওই গাছটা কিন্তু প্রতিদিনই একটু একটু করে বাড়তেছে। এই যে ক্ষুদ্র যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা কিন্তু আমরা খালি চোখে দেখে বিশ্বাস করতে পারবো না বা বুঝতে পারবো না। তখন আমাদের এইটা পরিমাপ করতে, যে কতটুকু করে বাড়তেছে, এটা পরিবর্তন করতে আমাদের লাগবে কি? ক্যালকুলাস। বা তুমি এইভাবেও চিন্তা করতে পারো যে আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কসের যে ক্যানগুলো, ওই ক্যানগুলো কেমন থাকে? ওই ক্যানগুলো কিন্তু সিলিন্ডার আকৃতির থাকে। তো ওই তুমি যদি ওই সিলিন্ডার আকৃতির ক্যান কেন হলো এটা বুঝতে গেলে তোমার লাগবে কি? ক্যালকুলাস। এরকম আরো অনেক ঘটনা আমাদের আশেপাশে আছে যেগুলো আমরা ক্যালকুলাস ছাড়া ব্যাখ্যা করতে পারি না। ক্যালকুলাস আমাদের সব জায়গায় কাজে লাগে, ফিজিক্সে আরো বেশি কাজে লাগে, সেটা আমরা জানি। তাহলে আমরা একটু দেখি যে একটা ফিজিক্সের একটা ঘটনা আমি তোমাদেরকে একটু উপস্থাপন করি। ওই ঘটনার আলোকে আমরা দেখি যে ওটা কি আমরা নর্মাল কোনো সূত্র দিয়ে সলভ করতে পারি কিনা। দেখো, আমরা একটি বস্তু নিলাম, যে বস্তুটা অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ওকে, তাহলে আমি ধরে নিলাম সময়টা ধরে নিলাম টি সেকেন্ডে এবং দূরত্বটা ধরে নিলাম এস। ওকে, তাহলে একটু খেয়াল করো, যদি আমি ধরে নিলাম 1 সেকেন্ডে বস্তুটা যাচ্ছে হলো সাপোজ 5 সেকেন্ড ধরে নিলাম, 2 সেকেন্ডে বস্তুটা যাচ্ছে কত? ধরে নিলাম 20, 3 সেকেন্ডে যাচ্ছে মনে করো 45, 4 সেকেন্ডে ধরলাম আমরা 80। ঠিক আছে? আচ্ছা, দূরত্বটাকে আমরা মিটার এককে নিই, এটাকে নিলাম সেকেন্ড এককে। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো যে একটা গতিশীল বস্তু যার অবস্থানের পরিবর্তনটা কিভাবে হচ্ছে, 1 সেকেন্ডে সে যাচ্ছে 5 মিটার, 2 সেকেন্ডে 20 মিটার, 3 সেকেন্ডে 45 মিটার, 4 সেকেন্ডে 80 মিটার। এখন এটা তো আমার জাস্ট দূরত্ব আর সময়টা সম্বন্ধে ধারণা দেওয়া আছে। আমাকে যদি বলা হয় ওই বস্তুটি 2.5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে, সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? এইটা যদি আমি বের করতে চাই, এইটা কিন্তু আমি নর্মাল কোনো সূত্র দিয়ে বের করতে পারবো না, কারণ এখানে ত্বরণটা কিন্তু আমার অসম আছে, ত্বরণটা কিন্তু সমত্বরণ এসে যাচ্ছে না। ঠিক আছে? তাহলে এইটা বের করতেও কিন্তু আমাদের লাগবে কি? ক্যালকুলাস। তাহলে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। আমাদের এইচএসসির যে পাঠ্যক্রম আছে, ওই পাঠ্যক্রমে আমাদের কিন্তু আসলে আমরা গণিত মানে ক্যালকুলাসের ম্যাথগুলো সলভ করার কৌশলগুলো আমরা শিখবো। এরকম প্রয়োগের অঙ্ক তুমি যদি করতে চাও, খুব বেশি প্রয়োগের অঙ্ক নাই, খুব অল্প সংখ্যক প্রয়োগের অঙ্ক আছে, কিন্তু তুমি এইগুলো তুমি হায়ার এডুকেশনে যখন যাবা তখন এই জিনিসগুলো তুমি বুঝতে পারবা যে আসলে এই জিনিসগুলো ক্যালকুলাস আমাদের জীবনের সাথে কিভাবে জড়িত। তাহলে এই হলো মোটামুটি ক্যালকুলাসের গুরুত্ব নিয়ে আলোচনা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের কিন্তু 2টা সৃজনশীল কোয়েশ্চেন আসবে ক্যালকুলাস থেকে, সুতরাং ক্যালকুলাসটা তোমরা সবাই খুব গুরুত্ব সহকারে পড়বে। ঠিক আছে? তাহলে এখন আমরা যাচ্ছি যে ক্যালকুলাসটা কি সেটা জানার জন্য। ঠিক আছে? এই ক্যালকুলাস কথাটা আসছে হলো ল্যাটিন শব্দ ক্যালকুলাস থেকে, ক্যালকুলাস থেকে, যার শাব্দিক অর্থ হলো, যার শাব্দিক অর্থ হলো গণনায় ব্যবহৃত নুড়ি পাথর, গণনায় ব্যবহৃত নুড়ি পাথর। ঠিক আছে? তাহলে ল্যাটিন শব্দ ক্যালকুলাস থেকে আমার এই ক্যালকুলাস শব্দটা আসছে, যার শাব্দিক অর্থ হলো গণনায় ব্যবহৃত কি? নুড়ি পাথর। তাহলে এখন আমরা একটু দেখি এই ক্যালকুলাসকে আমরা কি বলি। ক্যালকুলাসকে বলা হয় কি? পরিবর্তনের গণিত। ক্যালকুলাসকে বলা হয় কি? পরিবর্তনের গণিত। তার মানে আমাদের যে জিনিসগুলো নিয়মিত পরিবর্তন হচ্ছে ওই জিনিসগুলোকে নিয়ে আমার কি ক্যালকুলাসের আলোচনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্যালকুলাসের একটা ডেফিনেশন আমরা একটু দিতে পারি, যে জিনিস
যে জিনিস প্রতিনিয়ত প্রতিনিয়ত বদলে যাচ্ছে, যে জিনিস প্রতিনিয়ত বদলে যাচ্ছে সেটা কত দ্রুত দেখো সরি সেই বদলটা কত দ্রুত ঘটছে, কিংবা কত ধীরে, ঠিক আছে? সেটা কখন চূড়ান্ত অবস্থায় পৌঁছবে, কিংবা ক্রমাগত সেই পরিবর্তনের ফলাফল কেমন হবে, সেটা আমরা ক্যালকুলাসের মাধ্যমে জানতে পারি, জানতে পারি। ঠিক আছে, দেখো এইটা কি টোটালি আমাদের ক্যালকুলাসের সংজ্ঞা হিসেবে আমরা চিন্তা করতে পারি যে যে জিনিস প্রতিনিয়ত বদলে যাচ্ছে সেই বদলটা কত দ্রুত ঘটছে কিংবা কত ধীরে, সেটা কখন চূড়ান্ত অবস্থায় পৌঁছাবে কিংবা ক্রমাগত সেই পরিবর্তনের ফলাফল কেমন হবে সেটা আমরা ক্যালকুলাসের মাধ্যমে কি করতে পারি, জানতে পারি। আচ্ছা, তাহলে এই ক্যালকুলাস কত রকমের? দেখো আমাদের ডেফিনেশন থেকে কিন্তু আমরা ক্যালকুলাসের ভাগটা পেতে পারি। কেমন? দেখো ক্যালকুলাসের ভাগ দুটি, ক্যালকুলাসের ভাগ দুটি। নাম্বার 1, এটাকে আমরা বলতে পারি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ক্যালকুলাস। আরেকটা বলতে পারি হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। দেখো আরেকটা বলতে পারি হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। দেখো এখানে দুইটা ডেফিনেশন, আমরা দুইটা বিষয়ের কথা বলছি। এক হলো যে বদলটা কত দ্রুত ঘটছে বা কিংবা কত ধীরে, তার মানে একটা জিনিস যে বদলাচ্ছে সেটা কত দ্রুত ঘটছে বা কত ধীরে, মানে কি পরিবর্তনের হারটা বলতেছি না। পরিবর্তনের হার মানে কি, সে কত তাড়াতাড়ি ঘটতেছে বা কত ধীরে ঘটতেছে সেটা বলতেছি আমরা কি, পরিবর্তনের হার। আবার দেখো পরিবর্তনের ফলাফল, দুইটা কথার কথা বলা আছে আমাদের ডেফিনেশনে। তার মানে এই দুইটা কথার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ক্যালকুলাসের দুইটা ভাগ, একটা হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একটা হলো কি ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে আমরা কি পড়বো? ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে পড়বো হলো কি, পরিবর্তনটা কত দ্রুত ঘটছে সেটা আমরা বুঝতে পারবো, পরিবর্তনের হার বুঝতে পারবো, মানে কি পরিবর্তনটা কত দ্রুত বা কত ধীরে ঘটছে সেটা আমরা এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে বুঝতে পারবো। ইন্টিগ্রেশন ক্যালকুলাস আমরা কি পড়বো? ইন্টিগ্রাল ক্যালকুলাসে পড়বো হলো পরিবর্তনের মোট ফলাফলটা কি, পরিবর্তনের মোট ফলাফল। পরিবর্তনের মোট ফলাফলটা কি সেটা আমরা কোথায় পড়বো? ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে এই যে দুইটা ক্যালকুলাসের পার্ট, একটা হলো ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রাল, তাহলে কোন পার্টে আমরা কি পড়বো সেটা নিয়ে একটা ধারণা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যাব এই ক্যালকুলাসের আবিষ্কারক নিয়ে কিছু কথা আছে। দেখো বড় কোনো জিনিস কিন্তু একা কেউ কখনো আবিষ্কার করতে পারে না, এটা একটা অনেকেরই কি সম্মিলিত প্রয়াস। তাহলে আমরা যদি
এই ক্যালকুলাসের শব্দটার আবিষ্কারকের দিকে তাকাই, তাহলে কিছু জিনিস আমাদের চোখে বেশি আসবে। নাম্বার ওয়ান, এটা অনেক আগে থেকেই এই জিনিসটা চর্চা চলছিল। এটা নিয়ে বিভিন্ন গণিতবিদগণরা বিভিন্ন সময় অল্প অল্প ধারণা দিয়েছে, কিন্তু আধুনিক যে ক্যালকুলাস, ওই আধুনিক ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে দুইজন ব্যক্তির নাম চলে আসবে। একজন হলো ইংরেজ গণিতবিদ, একজন হলো ইংরেজ গণিতবিদ স্যার আইজ্যাক নিউটন। অন্যজন হলো জার্মান গণিতবিদ উইলিয়াম উডফ্রেড লিবনিজ। ঠিক আছে, তো তার আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে গণিতবিদরা এই ক্যালকুলাস নিয়ে কাজ করেছেন, কিন্তু আধুনিক যে ক্যালকুলাসটা আমরা পাবো, এই ক্যালকুলাসের এই দুজনের অবদান সবচেয়ে বেশি। দুজনকেই সমান হারে গুরুত্ব দেওয়া হয় ক্যালকুলাস আবিষ্কারের। এখন আগে যারা কাজ করছে, আগের গণিতবিদদের মধ্যে আমাদের উপমহাদেশের একজন গণিতবিদ আছেন, তার নাম হলো মাধব। সেও কিন্তু এই ক্যালকুলাস নিয়ে তার একটা যুক্তি ভাষা বই আছে, ওই বইতে সেই ক্যালকুলাস নিয়ে আলোচনা করেছে। এখন এই দুইজনের ভিতরে কে আসলে ক্যালকুলাসের আবিষ্কারক, এটা নিয়ে কিন্তু আসলে একটা ঝামেলা হয়েছিল। তাহলে দেখো এখানে এই যে আমরা নিউটন, এই নিউটন সাহেব উনি ক্যালকুলাসটা আবিষ্কার করেছিলেন হলো 1693 সালে, 66 সালে। কিন্তু তিনি একটু প্রচার বিমুখ ছিলেন। তিনি নিজের যে ইয়াগুলো আছে, এক্সপেরিমেন্টগুলো আছে, এগুলো তিনি খুব একটা প্রচার করতে পছন্দ করতেন না। এই কারণে তিনি এটা অনেক দেরিতে প্রকাশ করেন। তার এই ক্যালকুলাসটা সে প্রকাশ করেন হলো 1693 সালে। অপরদিকে লিবনিজ, সে ক্যালকুলাসটা আবিষ্কার করে হলো 1674 সালে, কিন্তু তিনি প্রকাশ করেন হলো 1684 সালে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদিও আমাদের নিউটন আগে আবিষ্কার করেছেন, কিন্তু প্রকাশ করেছেন উনি পরে। নিউটনের আবিষ্কারের ঠিক 8 বছর পরে আবিষ্কার করা হলো লিবনিজ। কিন্তু দেখো নিউটনের প্রকাশ করার 9 বছরের আগে প্রকাশ করে কে? লিবনিজ। তার মানে যে প্রকাশ করে সেই তো আসলে মূল আবিষ্কারক হওয়ার কথা। তাহলে এইটা নিয়ে একটা দ্বন্দ্ব বেঁধে যায়। পরবর্তীতে এই দ্বন্দ্ব মেটানোর জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়। বাংলাদেশে যেমন যে কোনো সমস্যার জন্য তদন্ত কমিটি গঠন করে, ওখানেও ঠিক তাই, এই দ্বন্দ্ব মেটানোর জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হলো। তো তদন্ত কমিটির যে রেজাল্ট আসলো, ওই রেজাল্টটা রয়্যাল সোসাইটিতে গেল। তো রয়্যাল সোসাইটির তৎকালীন সভাপতি ছিলেন বা প্রধান ছিলেন হলো নিউটন সাহেব। তখন তিনি বললেন কি, যেহেতু তিনিই প্রধান, তাহলে তিনিই বললেন যে হ্যাঁ, ক্যালকুলাসের আবিষ্কারক আমি নিজেই। ঠিক আছে, তার মানে এটা নিয়ে আসলে লিবনিজও মেনে নিতে পারেন নাই, কিন্তু এইভাবেই চলছে। যেহেতু রয়্যাল সোসাইটি থেকে ঘোষণা আসছে উনি প্রধান, তো ওনাকে ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে ধরা হয়। তো লিবনিজ আবার ক্যালকুলাসে আমরা বর্তমানে ক্যালকুলাসে আমরা যে সাইনগুলো ব্যবহার করব, যেমন আমরা অন্তরীকরণ করতে গেলে এরকম DDX সাইন ব্যবহার করব, আবার যুগজীকরণ এরকম আমরা ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করি। এই সাইনগুলো আসলে আমরা পেয়েছিল লিবনিজের কাছ থেকে। আবার আমরা অন্তরীকরণ করার জন্য যে সূত্রগুলো পড়ব, ওই সূত্রগুলোও দিয়েছেন কি? লিবনিজ। কিন্তু দুইজনকে আমরা কি করতে পারতেছি? তাহলে আমরা ক্যালকুলাসের কি বলতে পারি? আবিষ্কারক বলতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি ভাবে আমার
ক্যালকুলাসের শুরুর দিককার কিছু কথা। এখন আমরা যে জিনিসটা দেখব, আমরা অঙ্ক করতে গেলে আমাদের কিছু জিনিস আমরা পাবো, আমরা একটু ওই জিনিসগুলো আলোচনা করি। যেমন দেখো, আমরা অনেক সময় এরকম পাই 1/0 অঙ্ক করতে গিয়ে, বা 2/0 পাই। এদেরকে আমরা আসলে কি বলি? এদের কি মান আছে, কোনো নির্দিষ্ট কোনো মান আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তাহলে দেখো, আমাদের দুইটা আকার আছে। একটা আকার হলো অসংজ্ঞায়িত আকার। খেয়াল করো, আমরা এখন একটু এই অসংজ্ঞায়িত আকার নিয়ে আলোচনা করব। তোমরা সবাই কম বেশি এটা পেয়েছো আর কি, বিভিন্ন জায়গায় এই অসংজ্ঞায়িত শব্দটা তোমরা পেয়েছো। তাহলে এই শব্দটা কি, আমরা এই শব্দটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখো, আমাদের গণিতে আমরা বিভিন্ন সংখ্যা নিয়ে কি করি? যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি। তাহলে খেয়াল করো, আমরা যদি দুইটা সংখ্যার যোগ করি, বিয়োগ, গুণ বা ভাগ, এটা করলে কিন্তু আমরা একটা মাত্র ইউনিক রেজাল্ট পাই, যে কোনো অবস্থাতেই করি না কেন। একটু দেখো, আমি যদি বলি সকালবেলা যোগ করলাম, মনে করো 2 আর 3 যোগ করে 5 পাইলাম। বিকেলে যদি 2 আর 3 যোগ করি, ওখানে কি 6 পাবো না 5 পাবো? 5ই পাবো। আবার দেখো, আমি যদি 2/4 যদি করি, শনিবারে করলাম 2/4 হলো হাফ, বৃহস্পতিবারে কি 2/4 কি হাফ হবে নাকি অন্য কিছু হবে? হাফই হবে। তার মানে কি, আমরা বিভিন্ন অপারেশন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি না কেন, যে কোনো সময় যে অবস্থাতেই করি না কেন, ওদের রেজাল্ট কিন্তু কখনো চেঞ্জ হয় না। রেজাল্ট কিন্তু সবসময় কি থাকবে? একই থাকবে। তার মানে যে দুইটা সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি না কেন, ওদের রেজাল্ট আসবে কি? ইউনিক রেজাল্ট আসবে, কখনো ভিন্ন রকমের রেজাল্ট কখনো আসে না। এটা হলো আমাদের যে সংজ্ঞায়িত হওয়ার ডেফিনেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যদি গণিতে, তোমরা যারা এসএসসি পড়ে আসছো, এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুই জায়গাতেই আমাদের এটা আছে যে আমাদের কিছু বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য আছে। বাস্তব সংখ্যার কিছু স্বীকার্যগুলোর ভিতরে এরকম একটা স্বীকার্য আছে যে যদি a = b হয়, মনে করো ABC 3টা বাস্তব সংখ্যা। খেয়াল করো, ABC 3টা বাস্তব সংখ্যা, এখানে আমি ধরে নিলাম a আর b কি সমান। তাহলে আমি যদি a এর সাথে যদি c যোগ করি আর b এর সাথে যদি c যোগ করি, যোগফল তো একই হবে। যেহেতু a আর b সমান, তাহলে ওদের সাথে দুইটা সমান জিনিসের সাথে যদি একই সংখ্যা যোগ করি, তখন আমাদের রেজাল্টে কি আসবে? একই আসবে। এটাকে আমরা বলি কি? যুগের অনন্যতা। মনে আছে কিনা, এগুলো পড়ছো তোমরা বাস্তব সংখ্যায়, যুগের অনন্যতা। আবার দেখো, আমি যদি বিয়োগও করি একই সংখ্যা, দুইটা সমান সংখ্যা থেকে, তাহলেও কিন্তু ওরা কি বিয়োগফলটা সমান আসবে। এটাকে আমরা বলতে পারবো কি? বিয়োগের অনন্যতা। বিয়োগের অনন্যতা। যদি আমরা গুণও করি একই সংখ্যা দুইটা সমান সংখ্যার সাথে, তাহলেও দেখো আমাদের গুণফলটা সেম আসবে। এটাকে আমরা বলতে পারছি কি? গুণের অনন্যতা। যদি আমরা ভাগ করি একই সংখ্যা দ্বারা, ভাগফলটাও কি আসবে? একই আসবে। এটাকে আমরা বলতে পারি কি? ভাগের অনন্যতা। ভাগের অনন্যতা। কিন্তু এখানে একটু কথা আছে, সেটা কি? যে এই c এর মানটা 0 হতে পারবে না। c ≠ 0। এই শর্তটা কেন দেওয়া হলো, আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যে যদি একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করি, তাহলে ঘটনাটা কি ঘটে, এটা আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে এইটা বোঝার জন্য আমরা একটা ফাংশন ধরে নিই। একটা ফাংশন ধরে নিলাম, মনে করো f(x) একটা ফাংশন = 1/x। এখানে আমরা x এর মান দিব ইনপুট আকারে। ইনপুট x এর মান যা দিব, আমরা 1/x এর মানটা ওই x এর মানের উপর ভিত্তি করে পাবো। তাই এটাকে আমরা বলতেছি কি? আউটপুট। ঠিক আছে? তাহলে x এর মান দিলে, x এর মানটা আমরা এখানে বসানোর পরে 1/x এর যে মানটা পাবো সেটা হলো কি? আউটপুট। এখন এইটা বোঝার জন্য আমি এখানে দুইটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখার সাথে তোমরা পরিচিত আছো। সংখ্যা রেখার ঠিক মাঝামাঝি কে থাকে? 0 থাকে। তারপর আমি দিলাম 1, এরকম 2, এরকম 3,
এরকম 4, সে যাচ্ছে কোথায়? প্লাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, ঠিক বাম দিকে কি আছে দেখো, বাম দিকে আছে -1, -2, -3, -4, সে যাচ্ছে কোথায়? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এটাকে আমি ধরে নিলাম ইনপুটের একটা সংখ্যা রেখা। এটাকে আমি ধরে নিলাম ইনপুটের একটা কি সংখ্যা রেখা। তাহলে আমি এখন আরেকটা সংখ্যা রেখা আঁকবো ঠিক একইভাবে, যার মাঝে থাকবে 0, পরে থাকবে 1, পরে থাকবে 2, পরে থাকবে 3, পরে থাকবে 4, এভাবে যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত। আবার এদিকে -1, -1, -2, -3, এভাবে যাচ্ছে মনে করো -ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে আমরা বলতেছিলাম আউটপুটের সংখ্যা রেখা, আউটপুট। ঠিক আছে, তাহলে এখন আমরা ইনপুটের ভিন্ন ভিন্ন মান এখানে বসাই। তাহলে দেখো, আমি যদি ইনপুট মানে x এর মান যদি আমি 4 ধরি সাপোজ, তাহলে f(4) এর মানটা কি আসবে দেখো, 1/4, ইট ইজ 0.25। এটা কি আমাদের আউটপুট। তাহলে একটু খেয়াল করো, ইনপুট দিয়েছি আমি কত? 4। ইনপুট দিয়েছি 4, এই 4 ইনপুটের জন্য আমি আউটপুট পেয়েছি 0.25। তাহলে এটাকে ধরে নিলাম ওই 0.4 এর জন্য আউটপুটের একটা পজিশন। আচ্ছা, এখন ইনপুট যদি আমি দেই মনে করো 3, তাহলে আউটপুটটা কত পাচ্ছি দেখো, 1/4। তাহলে এরকম হবে কি, 1/3, তাহলে হবে 0.333 এরকম চলবে। ঠিক আছে, তাহলে এইটার পজিশন কোথায় আসবে দেখো, আমি যদি 3 দিয়ে থাকি তাহলে 3 এর জন্য আমার আউটপুটটা পাচ্ছি এখানে। খেয়াল করো, আমি একটু কালারটা মিল রেখে করতেছি। আমি যদি ইনপুট দিয়ে দিই মনে করো 2, তাহলে আউটপুটটা কি পাচ্ছি 0.5। তাহলে এইটার পজিশন কোথায় হচ্ছে দেখো, তাহলে আমি যদি 2 দেই, 2 এর জন্য কত পাচ্ছি 0.5, এদিকে পাচ্ছি। দেখো, আমি যদি ইনপুটটা দেই 1, তাহলে কোথায় পাচ্ছি দেখো, f(1) = 1/1, that is 1। তাহলে এটা কোথায় পাচ্ছি আমরা? 1 দিলে দেখো 1 এর জন্য আউটপুট পাচ্ছি কোথায়? 1। আচ্ছা, আমি যদি আউটপুট ইনপুটটাকে আরেকটু চেঞ্জ করি, সাপোজ আমি যদি ইনপুট দিই এখন মনে করো f(0.1) সাপোজ, তাহলে 1/0.1 মানে কত? 10। তাহলে দেখো, আমি 0.1 মানে কি খুবই ছোট একটা ইনপুট দিলাম, 0.1, এটার জন্য আউটপুট পাচ্ছি মনে করো এদিকে 10। এখন দেখো, আমি যদি আরো ছোট দেই, দেখো f(0.01), তাহলে 1/0.01 মানে কত? 100। তাহলে দেখো, আমি আরো ভিতরে দিলাম সাপোজ, দেখো আমি একটু আরো কাছে নিয়ে গেলাম 0, তাহলে আমার ভ্যালুটা দেখো এদিকে কিন্তু আরো দূরে সরে যাচ্ছে। ধরে নিলাম এটা 100, তাহলে এদিকে কি ইনফিনিটি পর্যন্ত। তাহলে খেয়াল করে দেখো এখানে ঘটনাটা কি করতেছে, দেখো ইনপুট আমি কিন্তু আসতেছি এদিকে, ইনপুটগুলো কিভাবে আসতেছি, আমরা বড় থেকে আসতেছি কি এদিকে আসতেছি, কার দিকে? 0-র দিকে। বাট আমরা যতই এদিকে আসতেছি আমার আউটপুটটা দেখো আমার কিন্তু ততই কি দূরে সরে যাচ্ছে। তার মানে কি, আমি 0-র যত কাছে আসব আউটপুট 0 থেকে আরো তত দূরে চলে যাবে। তাহলে 0-র যদি একবারে কাছে চলে আসি আউটপুট কিন্তু আরো অনেক দূরে চলে যাবে। তাহলে এইটাকে আমরা এইভাবে বলতে পারি যে যদি আমরা ফাংশনটা 1/x এর মানটা যদি লিমিট x টেন্ডস টু 0 ধরি, এখানে একটা লিমিটের কনসেপ্ট আছে, এটা আমরা লিমিটটা পরে আনি। আমরা এটা ধরে নিলাম যে এই x এর মানটা 0-র যত কাছে আসবে, তাহলে ধরলাম 0-র কাছাকাছি, 0 না ঠিক, যত কাছে আসবে ততই আমরা দিতে পারবো কোথায়, এখানে পাচ্ছি কত? ইনফিনিটির দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটি। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো আসলে আপনি পজিটিভ দিক দিয়ে নিছেন, যদি নেগেটিভ দিক দিয়ে নেন তাহলে দেখো নেগেটিভ দিক দিয়ে যদি নেই, তাহলে আমি যদি -4 কে ইনপুট করি সাপোজ, তাহলে এখানে আমি যদি -4 দেই, তাহলে এখানে একটা মাইনাস দিব, এখানে মাইনাস দিব, এখানে কি আসবে? একটা মাইনাস আসবে। তাহলে দেখো এই ভ্যালুটা কোথায় যাবে? এই ভ্যালুটা কিন্তু যাবে এখানে। এরপরে মনে করো আমি -3 দিলাম ইনপুট, তাহলে দেখো -3 যদি দিই তাহলে কি হচ্ছে, এখানে -3, এখানে -3,
এখানে -3 এখানে এটা, তাহলে এই ভ্যালুটা কোথায় যাবে খেয়াল করো তো। -2 দেই ইনপুট, সাপোজ -2 দিলাম ইনপুট, তাহলে -2 এখানে -2 এখানে -2 এখানে -2, তাহলে এটা দেখো আরো দূরে সরে যাচ্ছে, সাপোজ এখানে চলে আসলো। এখন আমি যদি ইনপুট দেই -1, ইনপুট যদি দেই -1, তাহলে কি হবে দেখো, এখানে -1 হবে, এখানে -1, এটাও -1, তাহলে আউটপুটটা চলে যাবে আমার কোথায়, এই সরি এটা তো ভুল হয়ে গেছে, দেখো সরি 4 এর জন্য আমার কত এখানে পাবো 0.25, দেখো ভুল হয়ে গেছে এখানে, দেখো আমি যখন -4 দিয়েছিলাম তখন ইনপুটটা পেয়েছিলাম 0.25, যখন -3 দিয়েছিলাম তখন ইনপুটটা পেয়েছিলাম এখানে, যখন আমি -2 দিচ্ছি তখন ইনপুটটা পাচ্ছি এখানে, যখন আমি -1 দিচ্ছি তখন ইনপুটটা পাচ্ছি এখানে। তার মানে যখন আমি -0.1 দিচ্ছি তখন ইনপুটটা হচ্ছে -10, তার মানে এই দিকে কোথাও হচ্ছে। দেখো আমি যদি সংখ্যাটাকে আরেকটু বড় করিয়ে দিয়ে ধরে নিলাম এটা হলো -10, তাহলে আমার এখানে চলে আসছে ইনপুট, যদি আমি কত দিচ্ছি ইনপুট 0.1, সরি ইনপুট 0.1 যদি এখানে, তাহলে আউটপুটটা দেখো আমার কি হবে, দেখো আউটপুটটা হচ্ছে কোথায় এখানে খেয়াল করো, আমি এটাকে একটু বড় করে নিলাম, তাহলে এখানে যদি আমি -10 দেই তাহলে দেখো আউটপুটটা চলে আসছে কি 0.1 এর জন্য আউটপুট চলে আসছে আমার কোথায় -10 এ। এখন আমি যদি -0.01 দিই তাহলে -100 তে, তাহলে আমি আরেকটু কাছে চলে গেলাম ইনপুটটাকে নিয়ে, তাহলে এটা আরো দূরে সরে গেল, তার মানে এখানে চলে আসলো এটা -100। তাহলে খেয়াল করে দেখো আমি ঋণাত্মক দিক দিয়েও আমি যত জিরোর কাছে যাচ্ছি, ঋণাত্মক দিক দিয়ে ইনপুটটা আমার যত জিরোর কাছে যাচ্ছে আউটপুটটা কিন্তু ততই জিরোর থেকে কি করতেছে দূরে সরে যাচ্ছে। তাহলে আমি তো এটাও বলতে পারি যে যদি আমি ঋণাত্মক দিক দিয়ে যাই তখন ওই 1/0 এর মানটা কত হচ্ছে -ইনফিনিটি। তাহলে খেয়াল করে দেখো একটু আগে আমরা কি পড়েছিলাম সংজ্ঞাতে, যে যদি দুইটা সংখ্যার যোগ করি বিয়োগ গুণ ভাগ যাই করি রেজাল্ট আসার কথা একটা, কিন্তু আমার এখানে দেখো আমি যখন এই 1 এবং 0 কে ভাগ করছি তা রেজাল্ট কয়টা আসতেছে দেখো, এই যে 1/0 রেজাল্ট আসছে কি +-ইনফিনিটি। তাহলে এটা কি সংজ্ঞায়িত হলো? তাহলে আমরা মাথায় রাখতে হবে আমাদের যে আমরা যতই একটা সংখ্যাকে যতই জিরোর কাছের সংখ্যা দিয়ে ভাগ করব, যতই জিরোর দিকে আগাবো আমার রেজাল্ট আউটপুটটা ততই কি দূরে সরে যাবে। তার মানে কি যে কোনো সংখ্যাকে আমরা যদি জিরো দিয়ে ভাগ করি রেজাল্ট আসবে দুইটা +-ইনফিনিটি, যেটা আমাদের সংজ্ঞাকে ফলো করে না। এর জন্য আমরা এই ধরনের রাশিকে আমরা বলো কি অসংজ্ঞায়িত আকার বলতে পারি। তাহলে কি মনে থাকবে তো, যে যদি কোনো সংখ্যাকে আমরা জিরো দিয়ে ভাগ করি তখন ওর মানটা কিন্তু আসলে ইনফিনিটি না, এটা কিন্তু একটা সীমাস্ত মান। এটাকে আমরা কি বলবো, এই যে ইনফিনিটি বলছি -ইনফিনিটি, এরা কিন্তু এক্সাক্ট ইনফিনিটি না, এরা কিন্তু লিমিটিং ভ্যালু, যেটা আমরা ডিফারেন্সিয়েশনের প্রথম চ্যাপ্টারেই পড়বো লিমিটিং ভ্যালু। তার মানে এরা কিন্তু সীমাস্ত মান, এরা কিন্তু নিজে কোনো সংখ্যা না, ইনফিনিটি আসলে কোনো সংখ্যা না, ওরা একটা মান নির্দেশ করতেছে। তার মানে মাথায় থাকবে অসংজ্ঞায়িত কি, যে যদি কোনো সংখ্যাকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি তাহলে আমরা যে জিনিসগুলো পাবো +-ইনফিনিটি পাবো, তাহলে এইটাকে আমরা বলবো কি অসংজ্ঞায়িত আকার। এখন এই অসংজ্ঞায়িত আকারের সাথে আমরা গুলায় ফেলি আরেকটা জিনিস, সেটা হলো অনির্ণীয় আকার। অনির্ণীয় আকার দেখো, তাহলে আমরা এখন দেখবো হলো অনির্ণীয় আকারটা কি। অনির্ণীয় আকার, ঠিক আছে। অনির্ণীয় আকার কি দেখো, আমরা যদি বলি 0/0 তাহলে রেজাল্ট কত? অনেকেই বলতে পারো যে স্যার আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে সমান জিনিস থাকলে রেজাল্ট 1, 4/4 থাকলে রেজাল্ট 1, তাহলে 0/0 রেজাল্ট 1। এটা কি সম্ভব? না, কারণ এটা যদি সম্ভব হইতো তাহলে দেখো কি বড় একটা ঝামেলা হয়ে যেত। যেমন তখন আমরা এরকম 1 × 0 = 2 × 0 লিখতে পারতাম। যেহেতু আমরা বলতেছি 0 দিয়ে 0 ভাগ করলে যদি 1 হয় তাহলে কি হয়ে যাবে 1 = 2। এটা কি সম্ভব? আবার এই 1 এর সাথে যদি আমরা 51 যোগ করি, এদিকেও যদি 51 যোগ করি তখন হয়ে যাবে 52 = 53। এটা কি সম্ভব? আমাদের তো একটা বাংলা একটা প্রবাদ আছে, যা 52 তা 53। এটাকে তো এটা স্যাটিসফাই করে, তাই না? কিন্তু না,
আমাদের এই জিনিসগুলো কখনো সম্ভব না, তার মানে এইটা আমরা কখনো লিখতে পারবো না। দেখো আমরা কিন্তু অসংজ্ঞায়িত আকার যখন পড়েছি তখন কিন্তু আমরা একটা শর্ত পড়েছিলাম যে a বাই সি ইজ ইকুয়াল টু বি বাই সি হবে যখন সি নট ইকুয়াল টু 0। তার মানে কি আমরা 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, অসংজ্ঞায়িত মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা 0 দিয়ে তো ভাগ করতে পারবো না। কিন্তু এখানে আমি যদি 0 কে 0 দিয়ে ভাগ করি তাহলে কি হয় দেখো, আমরা এটা একটু দেখি। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ভাগের যে কনসেপ্টটা আছে, ভাগের কনসেপ্টটা কি? যেমন 4 ভাগ 2 সমান সমান কত, এটা আমরা কিভাবে বুঝবো? যে 2 এর সাথে কত গুণ করলে 4 হয়, 2 এর সাথে কত গুণ করলে কি হবে 4 হবে। তাহলে দেখো 2 এর সাথে যদি 2 গুণ করে তাহলে 4 হয়, তার মানে আমরা বলতে পারতেছি এটার রেজাল্ট কত 2। যদি আমি 6 ভাগ 3 বলি তার মানে কি এই নিচেরটার সাথে কত গুণ করলে উপরেরটা হবে, তার নিচের সাথে কত গুণ করলে উপরেরটা হয় 2। যদি বলি আমি 8 বাই 2 তার মানে 2 এর সাথে কত গুণ করলে 8 হবে, তাহলে 4। তাহলে ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা এই হিসাবটা করব। এখন খেয়াল করো, আমরা যদি বলি 0 বাই 0 রেজাল্টটা কত, তাহলে আমি একটা কাজ করি, আমি ধরে নিলাম এই 0 বাই 0 রেজাল্টটা হলো 0 বাই 0 রেজাল্টটা ধরে নিলাম আমি তোমার x, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, তাহলে x এর মান কত হলে, মানে x এর সাথে মানটা কত হলে 0 এর সাথে গুণ করলে 0 হবে। তাহলে আমরা দেখো রেজাল্টগুলো যদি আমরা আলাদা করি, x এর জায়গায় যদি আমি 1 দেই, 1 ইনটু 0 মানে কি 0, তাহলে 1 হলো आंसर। যদি x এর মান যদি আমি 2 দেই তাহলে 2 ইনটু 0 রেজাল্ট কত 2, x এর মান 3 দিলে 3 ইনটু 0 রেজাল্ট কত 0, x এর মান 4 দিলে 4 ইনটু 0 রেজাল্ট 0। এইভাবে কিন্তু অসীম পর্যন্ত যেতে পারে। তুমি যদি নেগেটিভ দিকে আসো, যে x এর মান যদি আমি -1 দেই তাহলে 0 ইনটু -1 মানে 0, x এর মান -2 দিলেও 0, x এর মান -3 -4 যাই দিয়ে না কেন 0 হয়। তার মানে দেখো আমার 0 কে যদি আমি 0 দিয়ে ভাগ করি আমার রেজাল্ট কতগুলো হচ্ছে, অসংখ্য হচ্ছে, অসংখ্য রেজাল্ট হচ্ছে। তার মানে আমি কিন্তু নির্দিষ্ট কোনো আনসার খুঁজে পাচ্ছি না। যেহেতু আমি নির্দিষ্ট কোনো মান খুঁজে বের করতে পারতেছি না, তাহলে এই 0 বাই 0 কে আমরা বলবো কি অনির্ণেয় আকার। এরকম আরো অনির্ণেয় আকার আছে, যেমন এটা একটা অনির্ণেয় আকার, ইনফিনিটি থেকে ইনফিনিটি মাইনাস করা। যে কিভাবে বুঝবো, দেখো একই কাহিনী, আমরা ধরে নেই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু x। তাহলে আমি যদি বলি ইনফিনিটি ইজ ইকুয়াল টু x প্লাস ইনফিনিটি, তাহলে এখানে x এর সাথে এই x এর মান কত হলে ওর সাথে ইনফিনিটি যোগ করলে ইনফিনিটি হবে। তুমি যাই যোগ করো না কেন, x এর মান 1 দিলেও ইনফিনিটি, 2 দিলেও ইনফিনিটি, 3 যাই দাও না কেন, প্লাস মাইনাস দাও একই কথা। তার মানে এইটাও কি একটা অনির্ণেয় আকার। তাহলে এইরকম আমাদের কাছে 60টি অনির্ণেয় আকার আছে। অনির্ণেয় আকার কয়টি? 60টি অনির্ণেয় আকার, 60টি। কি কি দেখো, আমরা বলতে পারি 0 বাই 0, ইনফিনিটি বাই ইনফিনিটি, পরে হলো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। আচ্ছা দেখো, তাহলে 0 ইন্টু 0, তারপরে 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি পাওয়ার 0। তাহলে এই হলো কয়টা দেখো, এই হলো আমাদের 60টি অনির্ণেয় আকার। এই 60টি অনির্ণেয় আকার আমাদের আছে, আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে, আমাদের নেক্সট যে ক্লাস হবে ওই ক্লাসে আমরা সাধারণত ডিফারেন্সিয়েশনের যে অঙ্কগুলো শুরু করব, অন্তরীকরণ আমরা শুরু করব নেক্সট ক্লাসে। আজকে আমরা ক্যালকুলাসের আলোচনা করলাম এবং অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় আকার নিয়ে আলোচনা করলাম। কারণ এই আমরা ডিফারেন্সিয়েশনের যে প্রথম চ্যাপ্টার আছে লিমিট, ওই লিমিটের প্রথমে আমাদের এই অনির্ণেয় আকারগুলো নিয়ে পড়তে হবে। সুতরাং আমরা এটা নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা করে আজকের লেকচার আমি এখানে শেষ করছি।